হ্যালো আমার ভালোবাসার মানুষগুলো, তোমাদের জন্য নিয়ে আসলাম সেই ইন্টারেস্টিং স্টোরিটা এক্স যখন আমার ইংরেজি ম্যাম। পর্ব 1। শাহিদ, বাবা ওঠ, আর কত ঘুমাবি? কলেজে যাবি না? আজকে তো তোর প্রথম কলেজের দিন। আমি আম্মু তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। এবার পরিচয় দেই, আমি হলাম শাহিদ হাসান শাহী, এবার অনার্স ফার্স্ট ইয়ারে, বাবা মায়ের দ্বিতীয় সন্তান। আমার বড় ভাই আছে, তার নাম হচ্ছে সাইম আহমেদ। আমার বাবা হলেন এদেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। বাবার ভাইয়া মিলে আমাদের বিজনেস সামলায়। আর একটু আগে যিনি আমার ঘুম ভাঙালো তিনি হলেন আমার কলেজের টুকরো আম্মু এবং বেস্ট ফ্রেন্ড। ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম, খাবার টেবিলে বসতেই আম্মু এসে খাবার বেড়ে দিল। আমি আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু ভাইয়া আর আব্বুকে তো দেখি না। আম্মু বলল, তোর আব্বু আর ভাইয়া অফিসে গেছে, আজকে নাকি জরুরি মিটিং আছে, এজন্য সকালেই গেছে। আমি বললাম, ওহ। নাস্তা শেষ করে আম্মুকে বলে কলেজে যাওয়ার জন্য বের হলাম। বাসা থেকে বের হয়ে বন্ধু রাফিকে ফোন দিলাম, হ্যালো কোথায় আছিস? রাফি বলল, বাসা থেকে এই বের হয়েছি, তুই কোথায়? আমি বললাম, এই তো রাস্তায় আছি। তারপর রাফি বলল, আচ্ছা ওয়েট কর, আমি আসতেছি। তারপর আমি বললাম, আচ্ছা তাড়াতাড়ি আয় দোস্ত। তারপর শিফাতকে ফোন দিলাম, আসতে বললাম। শিফাত, রাফি এবং আমি এই তিনজন হলাম বেস্ট ফ্রেন্ড। ফ্রেন্ড বললে ভুল হবে, আমরা তিনজন ভাইয়ের মতো। আমাদের তিনজনের মধ্যে যদি কারো সমস্যা হয় তাহলে তিনজন মিলেই খুব সহজে সমাধান করি। এছাড়া আমাদের তিনজনের একটি সংগঠন আছে যেটার মাধ্যমে গরিব এতিম ভিক্ষুকদের সাহায্য করি। যাই হোক, তিনজন একত্রে হওয়ার পর একটা রিক্সা নিলাম। আমার বন্ধুর দুটা মোটা ছিল, এজন্য রিক্সায় তিনজন ধরতেছিল না। এজন্য শিফাত কি করলো, আমাকে তার কোলে নিল। যদিও তাদের তুলনায় আমার ওজন একটু কম ছিল, এজন্য আমি আর মানা করি নাই। আমাদের বাসা থেকে কলেজ বেশি দূরে ছিল না, রিক্সা যেতে আধ ঘন্টার মতো লাগতো। তো কলেজ গেটের সামনে রিক্সা দাঁড়ালো, আমি নেমে ভাড়া দিলাম। কলেজে ঢুকে দেখলাম বেশ ভালোই তো কলেজ। যাকগে, আমরা এখানে লেখাপড়া করতে আসছি, কলেজ দেখতে যেমনই হোক ওটা তো দেখার বিষয় নয়। তারপর তিনজন মিলে ক্লাসে গেলাম, সামনের সিটে বসলাম। আসলে আমার প্রথম বেঞ্চ ছাড়া বসতে ভালোই লাগে না। একটু পর স্যার আসলেন, স্যার এসে সবার সাথে পরিচিত হলেন এবং আমাদের পরিচয় নিলেন। এভাবে প্রতিটা স্যারের সাথে পরিচিত হওয়ার পর ক্লাস থেকে বের হয়ে ক্যান্টিনে গেলাম কিছু খাওয়ার জন্য। অতঃপর তিনজন কলেজ থেকে বাসায় আসলাম। বাসা আসার পর গোসল করে জোহরের নামাজ পড়লাম। নামাজ পড়ে লাঞ্চ করে ঘুমিয়ে গেলাম। সন্ধ্যায় উঠলাম। আমি আসলে একটা ঘুম পাগল। ঘুমানোর সময় আমার পাশ থেকে যদি আমার বউকেও তুলে নিয়ে যান তাহলে আমি টের পাবো না। তাই বলে আপনারা আবার চান্স নিয়েন না, কোনো লাভ হবে না, কারণ আমি এখন পর্যন্ত বিয়েই করি নাই। যাই হোক, একটু ছাদে গেলাম, তারপর নিচে এসে হালকা নাস্তা করে পড়তে বসলাম। রাতে পরিবারের সবাই একসাথে ডিনার করলাম। ডিনার শেষে আব্বু আমাকে জিজ্ঞেস করলো, আব্বু প্রথম দিন কেমন কাটলো তোমার? আমি বললাম, এই তো আব্বু ভালো। তারপর ভাইয়া বলল, যাওয়ার সময় অসুবিধা হয়নি তো তোর? আমি বললাম, না ভাইয়া, একদম ঠিক ছিল। তারপর আব্বু বলল, তোমাকে কত করে বলি তুমি গাড়ি ব্যবহার করো, গাড়ি নিয়ে যাও। তারপর আমি বললাম, না আব্বু, আমার এভাবেই ভালো লাগে। তারপর আব্বু বলল, আচ্ছা তোমার যেভাবে ভালো লাগে তুমি সেভাবে যাও ঘুমিয়ে পড়ো। তারপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে আব্বু। আসলে আমার আব্বু আমাকে খুব ভালোবাসে, রিক্সা করে যেতে অসুবিধা হয় এজন্য গাড়ি নিয়ে যেতে বলে। কি করব বলেন, আমার এসব ভালো লাগে না, সাধারণভাবে চলাফেরা করতেই পছন্দ করি। ফজরে উঠে নামাজ পড়ে আবার ঘুমিয়ে গেলাম। আজকেও আম্মু এসে ডেকে তুলে দিল। তিনজন একসাথে নাস্তা করে আবারও কলেজে চলে গেলাম। গেট দিয়ে ঢুকতে যাব তখন ধাক্কা খেয়ে পড়ে গেলাম নিচে। ও মা, আমার সাথে দেখি একটা মেয়েও পড়ে আছে এবং ফ্যালফ্যাল করে আমার দিকে তাকিয়ে আছে। তার মানে তার সাথেই ধাক্কা খেয়েছি। দেখতে তো মাশাআল্লাহ ক্রাশ খেয়ে গেলাম। যাই হোক, মেয়েটিকে তুলে বললাম, সরি দেখতে পাইনি। মেয়েটি বলল, ইটস ওকে। কোন ইয়ার? আমি বললাম, ফার্স্ট ইয়ার। আপনি? তখন মেয়েটি বলল, সেকেন্ড ইয়ার। সিনিয়র সম্মান দিবে ওকে বলে একটা মুচকি হাসি দিয়ে চলে গেল। আমি তো তার ব্যবহারে মুগ্ধ হয়ে গেছিলাম, মনে করছিলাম কয়েকটা চর দিবে, তা না করে কত সুন্দর করে কথা বললো। আমি আবার ক্রাশ খেয়ে গেলাম। আমি একধানে তার দিকে তাকিয়েছিলাম। তারপর রাফি বলল, কিরে মামা কি হয়েছে তোর? আমি বললাম, ক্রাশ খাইছি মামা। তখন শিফাত বলল, কষ কি মামা? ওই রাফি, আমাকে একটা চিমটি দে তো, আমি কোনো স্বপ্ন দেখতেছি না তো। শিফাত বলল, আমি বললাম, কি হলো রে? শিফাত বলল, ওই শালা, আমি তোকে এত জোরে চিমটি দিতে বলছি। রাফি বলল, তুই তো এটাও বলো নাই যে আসতে দিতে। আমি বললাম, তোরা পারিসও বটে। রাফি বলল, মামা ট্রিট দিবি কখন? আমি বললাম, পরে দিব, আগে ক্লাসে চল। ক্লাস করার পর ক্যান্টিনে তিনজন মিলে নাস্তা করতেছি, এমন সময় মেয়েটি আমার পাশে এসে বসলো, মানে আমার ক্রাশ। আমার হাত পা কাঁপতে শুরু করে দিচ্ছে।
ক্লাস করার পর তিনজন মিলে ক্যান্টিনে গিয়ে নাস্তা করতেছি, এমন সময় মেয়েটি মানে আমার ক্রাশ আমার পাশে এসে বসলো। এদিকে আমার হাত পা কাঁপতেছে। আসলে মেয়েদের প্রতি আমি একটু দুর্বল, তারা পাশে থাকলেই আমার কেমন যেন ভয় ভয় লাগে। যাই হোক, মেয়েটিকে আমার পাশে বসতে দেখে আমার বন্ধুরা অন্য টেবিলে গিয়ে বসলো। এদিকে আমার হাত পা কাঁপতেছে। মেয়েটি বলল, এই যে মশাই, কাঁপতেছো কেন? আমি বললাম, কই না তো, সত্যি বললে তো মান সম্মান শেষ হয়ে যাবে, এজন্য সত্যি বলি নাই। তারপর মেয়েটি বলল, বাই দ্য ওয়ে, তোমার নামটা কি? আমি বললাম, সাইদ হাসান শাহী। আপনার? মেয়েটি বলল, সামিয়া জাহান। আমি বিড়বিড় করে বললাম, ইস, যত সুন্দর চেহারা ঠিক তত সুন্দর নাম। আমি আবারও ক্রাশ খেয়ে গেলাম। সামিয়া বলল, কিছু বললে? আমি বললাম, কই না তো। সামিয়া বলল, তোমার নাম্বার দাও। আমি একটু ভাব নিয়ে বললাম, হোয়াট? আমি কেন আপনার মতো ডাইনিকে নাম্বার দিব? আপনি আমাকে ওইরকম ছেলে ভাবতেছেন নাকি? তখন সামিয়া রেগে আগুন হয়ে বলল, কি বললি তুই? আমি বললাম, কই কিছু না তো, এই নিন নাম্বার। আহারে, ভাব নিতে গিয়ে একটু বেশি রাগিয়ে ফেলছিলাম। সামিয়া বলল, আর শোন, কোনো মেয়ের দিকে তাকাবি না, কোনো মেয়ের সাথে কথাও বলবি না, তাহলে তোর চোখ তুলে নিব। আমি অনেকটা ভয় পেয়ে বললাম, আচ্ছা ঠিক আছে আপু। সামিয়া বলল, আপু বলে ডাকবি না, বুঝলি? আমি বললাম, তাহলে কি বলে ডাকবো? নাম ধরে ডাকবি। আচ্ছা ঠিক আছে। সামিয়াকে বিদায় দিয়ে রাফিদের টেবিলে গিয়ে দেখি ওরা নাই। তারপর বিল দিতে চাইলে সেখান থেকে বলে সামিয়া নাকি বিল দিয়ে গেছে। ক্যাম্পাসের বকুল গাছের নিচে দেখি ওরা দুজন বসে আছে। ওদের কাছে যেতেই রাফি বলল, মাম্মা এত দেরি হলো কেন? তারপর আমি ওদের সবকিছু বললাম। শিফাত বলল, মাম্মা, সামিয়া আপু মনে হয় তোকে সত্যিই ভালোবাসে। আমি বললাম, তাই যেন হয় মামা, দোয়া কর। ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর বাসায় আসলাম। রুটিন অনুযায়ী আবার সন্ধ্যায় আম্মু ঘুম থেকে জাগিয়ে দিল। ফ্রেশ হয়ে নাস্তা করে একটু ঘোরাঘুরি করতে আজান দিল। নামাজ পড়ে বাসায় এসে পড়তে বসলাম। ঠিক এমন সময় ফোনটা বেজে উঠল। নামাজ পড়ে বাসায় এসে পড়তে বসলাম। রাতে ডিনার করে ঘুমাতে যাব। ঠিক এমন সময় ফোনটা বেজে উঠল। দেখি অপরিচিত নাম্বার থেকে একটা ফোন আসছে। প্রথমে ফোনটা ধরি নাই, পরে আবার দিল, তখনও ধরি নাই, পরে আবার দিল, তখন ধরলাম। আমি বললাম, আসসালামু আলাইকুম। কে বলতেছেন? ওই পাশ থেকে বলতেছিল, ওয়ালাইকুম আসসালাম, আমি সামিয়া। আমি বললাম, এত রাতে ফোন দিছেন কেন? সামিয়া বলল, কথা বলার জন্য। আমি বললাম, আজব তো। সামিয়া বলল, ওসব বাদ দাও, ডিনার করছো? আমি বললাম, হ্যাঁ, আপনি করছেন? সামিয়া বলতে পারি না, মানে আমি নতুন তো, এজন্য কেউ তো পরিচিত না, এজন্য একটু পরিচিত হতাম। তখন আমি বললাম, ঠিক আছে, কিন্তু তুই করে বলতে হবে। তখন মেয়েটি বলল, আচ্ছা। আমি বললাম, তোর নাম কি? মেয়েটি বলল, আমার নাম মিম। তোদের? তখন আমি বললাম, সাইদ হাসান শাহী। রাফি বলল, আমি রাফি। শিফাত বলল, আমি শিফাত। তখন মিম বলল, ক্লাসে যাবি না? আমি বললাম, চল। ক্লাস শেষ করে চারজন মিলে আড্ডা দিচ্ছিলাম। ঠিক তখন আমি বললাম, চল। ক্লাস শেষ করে চারজন মিলে আড্ডা দিচ্ছিলাম। ঠিক তখন সামিয়া এসে আমার দিকে রাগি রাগি ভাবে তাকিয়ে আবার চলে গেল। আমি তো ভয় পেয়ে গেলাম, সিনিয়র আপু কি না কি করে। যাই হোক, আড্ডা দিয়ে বাসায় গেলাম। রাতে ঘুমানোর সময় ফেসবুকে এলাম। একটু পরে দেখি সামিয়া ফোন দিছে। আমি বললাম, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? সামিয়া রাগে হাসাহাসি করতেছি। ঠিক তখনই কোথা থেকে যেন সামিয়া এসে আমার শার্টের কলার ধরে নির্জনে টেনে নিল। আমি স্পষ্ট দেখতে পেলাম ওর চোখ রাগে লাল হয়ে আছে। সামিয়া আমিও মিমের পাশে বসলাম। চারজন মিলে কথা বলতেছি আর হাসাহাসি করতেছি। ঠিক তখনই কোথা থেকে যেন সামিয়া এসে আমার শার্টের কলার ধরে নির্জনে টেনে নিল। আমি স্পষ্ট দেখতে পেলাম ওর চোখ রাগে লাল হয়ে আছে। সামিয়া বলল, বল, তোর এত মেয়ের সাথে কথা বলতে হবে কেন? কই, আমার সাথে তো এত হাসাহাসি করে কথা বলো না। আমি বললাম, আপনি আমার কে যে আপনার সাথে আমার হাসি মুখে কথা বলতে হবে? সামিয়ার মুখটা নিমেষেই মলিন হয়ে গেল। রাগম্বিত চেহারাটা মুহূর্তেই একদম স্তব্ধ হয়ে গেল। সামিয়া করুণ সুরে বলল, তুমি কি কিছুই বোঝো না? আমি বললাম, না বললে বুঝবো কিভাবে? সামিয়া বলল, দেখো, আমি তোমাকে স্পষ্টভাবে বলতেছি, তোমাকে অন্য কোনো মেয়ের পাশে দেখলে আমার সহ্য হয় না। তোমাকে অন্য কোনো মেয়ের পাশে দেখলে আমার হারানোর ভয় হয়। এসবের কারণ কি তুমি জানো? কারণটা হলো আমি তোমাকে ভালোবাসি। কথাগুলো এক নিঃশ্বাসে বলে গেছিল। আমি মনে মনে বললাম, এ তো দেখছি মেঘ না চাইতে জল। আমি বললাম, কবে থেকে ভালোবাসেন? সামিয়া বলল, মনে আছে একদিন তুমি একটা এতিমখানায় গিয়েছিলে বাচ্চাদের খাবার এবং পোশাক দিতে? আমি ওই দিন ওইখান থেকে যাচ্ছিলাম। তোমার ওই কাজ আমার খুবই ভালো লাগছে। তারপর ম্যানেজারের কাছে জানতে পারি তুমি ওখানে প্রায় আসো। তখন থেকে তোমাকে নিয়ে ভাবতে থাকি। কয়েকদিন পর দেখি তুমি একটা ভিক্ষুককে রেস্টুরেন্ট থেকে খাবার খাইয়ে বাইরে নিয়ে আসতেছো।
তারপর থেকে তোমাকে নিয়ে ভাবনাটা আরো অনেক গুণে বেড়ে গেল, আর আস্তে আস্তে এই ভাবনাটা ভালোবাসায় পরিণত হয়। আর যখন জানতে পারলাম তুমি এই কলেজেই ভর্তি হয়েছো, তখন আমি যে কি পরিমাণ খুশি হয়েছিলাম যেটা তোমাকে বোঝাতে পারতেছি না। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। সামিয়া আরো বলল, আমি যখন জানতে পারলাম তুমি এই কলেজেই ভর্তি হয়েছো, তখন আমি যে কি পরিমাণ খুশি হয়েছিলাম যেটা তোমাকে বোঝাতে পারতেছি না। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। লক্ষ্য করলাম সামিয়ার চোখের কোণে পানি চলে আসছে। আমি ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, আমিও যে ভালোবাসি আমার সিনিয়র ক্রাশকে। সামিয়া বলল, সত্যি? আই লাভ ইউ। সামিয়া বলল, সত্যি তুমি আমাকে ভালোবাসো? এটা বললে সে আমাকে জড়িয়ে ধরলো। আমিও জড়িয়ে ধরে বললাম, আই লাভ ইউ টু। সামিয়া জড়িয়ে ধরে কান্না করতেছে। আমি বলতেছি, পাগলি কান্না করতেছো কেন? সামিয়া বলল, কখনো ছেড়ে যাবে না তো আমাকে? আমি বললাম, একমাত্র আল্লাহ ছাড়া কেউ আমাদের আলাদা করতে পারবে না। দুজনে জড়িয়ে ধরে কথা বলতেছি, হঠাৎ করে শুনলাম পিছন থেকে কে যেন গলা ঝাড়া দিল। পিছনে ফিরে দেখি রাফি আর শিফাত দাঁড়িয়ে দাঁড়িয়ে মিটিমিটি হাসতেছে। আমি আর সামিয়া ওদের দেখে সাথে সাথে দুজন দুজনকে ছেড়ে দিয়ে মাথা নিচে করে আছি। তারপর রাফি বলতেছিল, হয়েছে থাক, আর লজ্জা পেতে হবে না স্যার। শিফাত বলল, আমরা তোর জন্য কত চিন্তা করছিলাম, আর তুই এখানে কর মামা কর, সমস্যা নাই। ভাবি আমাদের বন্ধুকে একটু দেখে রাখেন। তখন সামিয়া লজ্জা মাখা মুখ নিয়ে বলতেছিল, সেটা আর তোমাদের বলতে হবে না। শিফাত বলল, আচ্ছা দোস্ত তুই কি আজকে ক্লাস করবি? আমি বললাম, না আজকে আর ক্লাস করব না, আমার কলেজটাকে নিয়ে ঘুরতে যাব। তখন রাফি আর শিফাত বলল, আচ্ছা ঠিক আছে যা। ওরা চলে গেল আর আমি সামিয়াকে বললাম, চলেন পার্কে যাই। সামিয়া বলল, এখনো কি আপনি করেই বলবে, তুমি করে বলবা না? আমি বললাম, ঠিক আছে চলো। আমি বললাম, ঠিক আছে চলো। সামিয়াকে নিয়ে একটা পার্কে আসলাম। কোনোদিন কোনো মেয়ের সাথে আসিনি, নিজের মধ্যে কেমন যেন একটা মনে হচ্ছিল। যাই হোক, সামিয়াকে নিয়ে অনেক ঘুরলাম। তারপর ওকে ওর বাসায় রেখে আমিও বাসায় আসলাম। রাতে শুয়ে আসি, তখন সামিয়া ফোন দিল। ওর সাথে কথা বললে ঘুমিয়ে গেলাম। লেখাপড়া করা, আড্ডা দেওয়া, সামিয়াকে নিয়ে ঘোরাঘুরি করা, এভাবে চলে গেল একটা বছর। সামিয়ার এবং আমার ভালোবাসাটা অনেক গভীর হয়ে গেছে। আমাদের সম্পর্কটা আমার বাবা মাও জেনে গেছে। আগামীকাল থেকে আমার ইয়ার চেঞ্জ পরীক্ষা শুরু। আল্লাহর রহমতে সব পরীক্ষায় ভালোভাবেই দিতে পারছি। আজকে আমার রেজাল্ট দিয়েছে, আমি ফার্স্ট হয়েছি, আর সামিয়া ওদের ডিপার্টমেন্ট থেকে ফার্স্ট হয়েছে। এজন্য আমাদের বাসায় সকলেই খুশি, আর ওদের বাসায় সবাই খুশি। তারা বলতেছিল, যাই করুক না কেন লেখাপড়া তো ঠিক আছে, এটা ঠিক থাকলেই হবে। আরেকটা কথা, আমাদের রিলেশনের কথা আমাদের কলেজে কেউ জানতো না, শুধু আমার ফ্রেন্ডরা এবং সামিয়ার ফ্রেন্ডরা জানতো। আজকে আমার কলেজে আসতে একটু দেরি হয়েছে। কলেজে ঢুকতেই আমার মাথায় রক্ত উঠে গেল। কলেজের মাঠে দেখলাম আজকে আমার কলেজে আসতে একটু দেরি হয়েছে। কলেজে ঢুকতেই আমার মাথা উঠে গেল। কলেজের মাঠে দেখলাম রিপন সামিয়াকে। রিপন হলো কলেজের সব থেকে খারাপ ছেলে। এর আগেও রিপনকে আমরা এসব কাজ করতে নিষেধ করছি, কিন্তু সে শোনে নাই। যাই হোক, আমি শিফাতকে বললাম আমাদের সিক্রেট জায়গা থেকে গুলো নিয়ে আইতো। তারপর আমি দ্রুত সামিয়ার কাছে গেলাম। আমাকে দেখে রিপন বলতে লাগলো, শাহিদ দেখ, তুই আমাদের মাঝে আসিস না, তুই চাইলে তুই এনজয় করতে পারো, কিন্তু আমাদের কাজে বাধা দিস না। কথাটা শুনে সামিয়াকে ওর বান্ধবীর কাছে রেখে রিপনকে আর কোনো কথা বলার সুযোগ দেই নাই। আমি রিপনকে, ওদিকে রাফিয়া শিফাত ওর বন্ধুকে মারছে। আমাদের কাছে ঠিক থাকায় ওরা আমাদের সাথে পেরে ওঠে নাই। আমি রিপনকে ওর মুখ দিয়ে করে ফেলছিলাম। তারপর রাফি আর শিফাত এসে আমাকে রিপনের কাছ থেকে দূরে নিয়ে গেল। তারপর রিপনকে ভর্তি করা হলো। ওই দিন আমি আর ক্লাস করলাম না, বাসায় আসলাম। বাসায় আসার পর আম্মু জিজ্ঞেস করলো, কি হয়েছে রে? আমি আম্মুকে সবকিছু খুলে বললাম। আম্মু জানে যে আমি কোনো অন্যায় কাজ করতে পারি না। বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। পরদিন সকালে কলেজে গিয়ে জানতে পারলাম যে রিপন অনেক অসুস্থ। আসলে রিপনের বাবা ওই কলেজের সভাপতি হওয়ায় তার ছেলেকে জন্য আজকে আমাদের বিচার হবে। হলরুমে শুরু হলো আমাদের বিচার। সকল স্টুডেন্ট রিপনের বিরুদ্ধে অভিযোগ করতেছে, কারণ সকল স্টুডেন্ট তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছিল। যাই হোক, রিপনের তেমন শাস্তি হয় নাই, বাট 50,000 টাকা জরিমানা হয়েছিল। আজকে ক্লাস শেষে সামিয়াকে নিয়ে ঘুরতে বের হয়েছি। ঘোরাফেরা করার পর বাসায় আসলাম। এভাবে কেটে গেল 15 দিন। আজকে কলেজের ক্যাম্পাসে বসে আছি, এমন সময় একটা মেয়ে এসে বলল, আমি কি আপনাদের ফ্রেন্ড হতে পারি? আমি বললাম, তুমি কোন ইয়ার? মেয়েটি বলল, অনার্স ফার্স্ট ইয়ার। তখন রাফি বলল, তুমি তো জুনিয়র। মেয়েটি বলল, সমস্যা নাই ভাইয়া, আমি ভাইয়া বলে ডাকবো। তারপর আমি বললাম, নাম কি তোমার? মেয়েটি বলল, রিপা।
আমি বললাম বন্ধু হতে পারবো না, তবে ভাই বোন হিসেবে থাকতে পারি। তারপর মিমকে জিজ্ঞেস করলো তোমার নাম কি আপু? মিম বলল আমার নাম মিম। সবাই মিলে আড্ডা দিলাম। ক্লাস শেষ করে বাসায় আসলাম। লাঞ্চ করার সময় আব্বু আমাকে বলল শাহিদ, সামিয়া মামুনিকে একদিন বাসায় নিয়ে আয়। আমি বললাম ঠিক আছে আব্বু। লেখাপড়া করা, আড্ডা দেওয়া, এভাবে চলে গেল আরো 3 মাস। রিপার সাথে আমাদের সম্পর্ক ভাই বোনের মতো। একদিন রাতে রুমে বসে ফোন চালাচ্ছিলাম, হঠাৎ মনে হলো কেউ রুমে ঢুকছে। ও মা, এ তো দেখি রিপা। আমি জিজ্ঞেস করলাম, তারপর রিপা যা করলো। রিপাকে রুমে ঢুকতে দেখে আমি অবাক হয়ে গেলাম, কেননা রিপার তো এখানে আসার কথা না, সে আমাকে আগে বলেও নি। তারপরেও এই সময় আসাটা কেমন জানি সন্দেহ হচ্ছে। রিপাকে প্রশ্ন করলাম, রিপা তুমি এখানে কেন? রিপা মুচকি হেসে বলল, আমি না আসলে কে আসবে মিস্টার? আমি অবাক হয়ে বললাম মানে? রিপা বলল মানেটা না হয় একটু পরে জানতে পারবেন, আগে হিসাবটা মিটিয়ে নেই। আমি বললাম কিসের হিসাবের কথা বলতেছো তুমি? রিপা বলল মনে আছে তোমার, আজ থেকে 15 দিন আগে তুমি আমার ভাই এখনো বিছানায় পড়ে আছে। তখন থেকে আমি প্রতিজ্ঞা করছিলাম যে যে করে হোক আমি আমার ভাইয়ের মারের প্রতিশোধ নিব। তারপর তোমার সাথে বন্ধুত্ব করতে চাইছিলাম, কিন্তু তুমি করনি। তুমি বলছিলে ভাই বোন হিসেবে থাকতে, আমিও রাজি হয়ে গেছিলাম শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। এই কথা বলেই হুট করে রিপা দরজা লাগিয়ে দিল এবং চিৎকার করতে লাগলো। আমি শুধু অবাক হয়ে দেখতেছিলাম। রিপার কাহিনী দেখে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। আমার শরীর ভয়ে কাঁপতেছিল। রিপার চিৎকার শুনে বাবা বলতেছে কি হয়েছে মা, দরজা খোল। রিপা দরজা খুলে তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতেছে আর বলতেছে বাবা তোমরা না আসলে ও আজকে আমার সাথে, বলে কান্না শুরু করে দিল। রিপার বাবার পিছনে ছিল আমার বাবা মা এবং ভাইয়া। বাবা আর কোনো কথা না বলে সোজা এসে আমাকে ঠাস ঠাস করে 2টা চড় মারলো। আমি বললাম সো গাইস, গল্পটা তোমাদের ইমোশন, তোমরা দেখতেছো, কমেন্ট করতেছো, বাট হচ্ছে কপলিং এবং রিপোস্ট করতেছো না। তো তোমরা প্রত্যেকে 3টা করে কপলিং এবং রিপোস্ট করে মোট 1000 কপলিং করে দাও। তাহলে হচ্ছে তোমাদের ভাইয়াটা পরবর্তী পার্টগুলো দ্রুত আপলোড করার অনুপ্রেরণা পাবে। সো এখনই কমপ্লিট করে দাও। আল্লাহ হাফেজ। রিপা দরজা খুলে তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতেছে আর বলতেছে বাবা তোমরা না আসলে ও আজকে আমার সাথে, বলে কান্না শুরু করে দিল। রিপার বাবার পিছনে ছিল আমার বাবা মা এবং ভাইয়া। বাবা আর কোনো কথা না বলে সোজা এসে আমাকে ঠাস ঠাস করে 2টা চড় মারলো। আমি বললাম আব্বু বিশ্বাস করো। তারপর আব্বু আরো 2টা চড় মেরে বলতেছিল এই মুখ দিয়ে তুই আমাকে আব্বু ডাকবি না। রিপার আব্বু বলতেছিল সি সি, তোকে আমার বন্ধু ভাবতেই ঘৃণা লাগে। রিপার বাবা আর আমার বাবা বন্ধু ছিল। রিপার বাবা বলতেছিল আমার ছেলে একটি মেয়েকে খারাপ কথা বলছে, এজন্য তোর ছেলে তাকে মেরে এখন পর্যন্ত বিছানায় রেখে দিচ্ছে, আর আজকে তোর সেই ছেলেই। সি। আব্বু বলল বন্ধু আমাকে মাফ করে দে, আমি ওকে মানুষ করতে পারি নাই। আমি বললাম আব্বু আমার কথাটা তো শোনো। আব্বু আমাকে ঠাস ঠাস করে আবার চড় দিয়ে বলল তোর কোনো কথা শুনতে চাই না, তুই বাসা থেকে বের হয়ে যা, আজ থেকে আমাদের একটাই ছেলে। আমি কান্না করতে করতে আম্মুর কাছে গিয়ে বললাম আম্মু তুমি তো বিশ্বাস করবে। আম্মু বলল তোর আব্বু যা বলছে তুই শোনোনি, তুই এখনই বাসা থেকে বের হয়ে যা। আমি ভাইয়াকে বললাম ভাইয়া তুমিও আমাকে ভুল বোঝো না প্লিজ। ভাইয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিল। আমি দৌড়ে গিয়ে আব্বুর পা জড়িয়ে ধরলাম এবং কান্না করতে করতে বললাম আব্বু আমাকে বাসা থেকে বের করে দিও না, আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না। আব্বু আমাকে লাথি মেরে বলল তুই যদি বাসা থেকে বের না হও তাহলে আমার মরা মুখ দেখবি। এতক্ষণ যাই বলতেছিল কোনো কষ্ট পাই নাই, কিন্তু আব্বু যেই বলল আমার মরা মুখ দেখবি, এতে সব থেকে বেশি কষ্ট পাইছি। আমার কলেজা ছিঁড়ে যাচ্ছিল। তারপর আমি বললাম আমি তোমাদের কাছে এতটাই ঘৃণার পাত্র যে বাসায় থাকলে তোমাদের মরা মুখ দেখতে হবে। সো গাইজ, সম্পূর্ণ গল্প পাওয়ার জন্য এখন আর দেরি না করে আমার ইউটিউবে চলে যাও। চ্যানেলের নাম হচ্ছে ভিশনারি সাজিদ। তোমরা চাইলে টিকটকের বায়ো থেকেও যেতে পারো, টিকটকের বায়োতে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। সো এখনই যাও আর এনজয় করো। আল্লাহ হাফেজ। হ্যাঁ আমি চলে যাচ্ছি, তবে আফসোস তোমরা যেদিন তোমাদের ভুলটা বুঝতে পারবে সেদিন খুবই কান্না করবে, আর এর থেকেও বেশি আফসোস করবে আমাকে আর ওদিন খুঁজে পাবে না। ভালো থেকো সবাই। বলেই আমি বাসা থেকে বের হয়ে দরজার কাছে এসে ভাবিকে বললাম আব্বু আম্মুকে দেখে রেখো, আর এই অধমকে ক্ষমা করে দিও। ভাবি আমার কথা শুনে অঝরে কান্না করতে লাগলো। আমি আবার বলতে শুরু করলাম এই যে মিস রিপা, আপনি খুব ভালো অভিনয় করতে জানেন, যদি অভিনেত্রী হিসেবে আপনি যোগদান করেন তাহলে সেরা অ্যাওয়ার্ডটাই আপনি পাবেন। ভালো থাকেন, আর পারলে এই দর্শককে ক্ষমা করে দিয়েন। বলেই একটা চাপা হাসি দিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। বাসার বাইরে এসে ভাবতে লাগলাম কোথায় যাব, কিভাবে থাকবো, কি খাবো। তারপর নিজেকে একটু সান্ত্বনা দিলাম, একটু শক্ত হলাম। মনে মনে ভাবলাম
যে না, আমার তো ভেঙে পড়লে চলবে না, আমাকে প্রতিষ্ঠিত হতে হবে। চলে যাব এই স্বার্থপর শহরের স্বার্থপর মানুষদের কাছ থেকে অনেক দূরে, যেখানে থাকবে না কোনো স্বার্থপরতা, থাকবে না কোনো অবিশ্বাসের অস্তিত্ব। হায় রে বাবা মা, যেখানে নিজের সন্তানকে বিশ্বাস করনি অন্য একটা মেয়ের জন্য, সেখানে তোমাদের কাছে আর কিভাবে থাকবো। তবে এখানে আমার বাবা মায়ের কোনো দোষ নাই, কারণ ওই অবস্থায় যে কেউ দেখলে আমাকে ধর্ষক উপাধি দিবে, একটু পিছু পা দিবে না। হয়তো আমার আব্বু আম্মুর আমার প্রতি পর্যাপ্ত বিশ্বাস ছিল না। যাই হোক, ভাবলাম আজকে রাতে রাফির বাসায় থাকবো, কালকে সকালে কলেজ থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে চলে যাব এই শহর থেকে, চলে যাব এক অজানা পথে। ভাবতেই চোখের কোণায় বিন্দু বিন্দু পানি এসে বাসা বাঁধলো। হাত দিয়ে চোখের পানি মুছলাম। রাফির বাড়িতে পৌঁছে কলিং বেল বাজাতে। সো গাইজ, সম্পূর্ণ গল্প পাওয়ার জন্য এখন আর দেরি না করে আমার ইউটিউবে চলে যাও। চ্যানেলের নাম হচ্ছে ভিশনারি সাজিদ। তোমরা চাইলে টিকটকের বায়ো থেকেও যেতে পারো। রাফির বাড়িতে পৌঁছে কলিং বেল বাজাতে আন্টি দরজা খুলে দিল। আমাকে দেখে আন্টি জিজ্ঞেস করলো, কেমন আছো বাবা? আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাবা, তোমার কি হয়েছে? কণ্ঠস্বর এরকম লাগতেছে কেন? কিছু হয়নি আন্টি, ঠিক আছে। রাফি বাসায় আছে? হ্যাঁ আছে, রুমে যাও। আমি রাফির রুমে এসে দেখি সে ফোন টিপতেছে। আমাকে দেখে সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিরে দোস্ত, তুই এত রাতে? আমি আর কিছু না বলে রাফিকে জড়িয়ে ধরে কান্না করতেছিলাম আর সবকিছু খুলে বললাম। রাফি সবকিছু শুনে আমাকে বলল, দেখ দোস্ত, যা হয়েছে ভুলে যা, নতুন করে সবকিছু শুরু কর, দেখবি একদিন তারা তাদের ভুলটা ঠিকই বুঝতে পারবে। আরো বলল, রাতে কিছু খাইছো? আমি বললাম, না রে দোস্ত, কিছু ভালো লাগতেছে না, খাবো না। তারপর রাফি বাইরে চলে গেল। আমি খাটে শুয়ে শুয়ে ভাবতেছিলাম কি হয়ে গেল। একটা সন্ধ্যার ভিতর আমার জীবনটা পুরো পাল্টে গেল। এই তো কয়েকটা ঘন্টা আগেও আমি ভালো ছিলাম, হঠাৎ করে আমার জীবনে কেন এই ঘূর্ণিঝড়টা চলে আসলো। কিছুক্ষণ পর রাফি এসে বলল, শাহিদ, প্লেটে খাবার রাখা আছে, ফ্রেশ হয়ে খেয়ে নে। আমি বললাম, না রে দোস্ত, খাবো না। তারপর রাফি অনেক জোরাজোরি করে আমাকে খাওয়ালো। খাওয়া দাওয়া করে খাটে এসে শুয়ে পড়লাম। রাফি প্লেট রেখে আমার পাশে এসে বলল, এখন কি করতে চাচ্ছিস তুই? আমি বললাম, এই শহর ছেড়ে চলে যাব। হ্যাঁ, আর কাল সকাল আমার সাথে একটু কলেজে যাবি। রাফি বলল, ঠিক আছে, এখন ঘুমা। সো গাইজ, সম্পূর্ণ গল্প পাওয়ার জন্য এখন আর দেরি না করে আমার ইউটিউবে চলে যাও। চ্যানেলের নাম হচ্ছে ভিশনারি সাজিদ। তোমরা চাইলে টিকটকের বায়ো থেকেও যেতে পারো। রাফি প্লেট রেখে আমার পাশে এসে বলল, এখন কি করতে চাচ্ছিস তুই? আমি বললাম, এই শহর ছেড়ে চলে যাব। হ্যাঁ, আর কাল সকাল আমার সাথে একটু কলেজে যাবি। রাফি বলল, ঠিক আছে, এখন ঘুমা। রাফি আমার পাশে শুয়ে পড়লো। আমি চোখ বন্ধ করে ভাবতেছিলাম সামিয়ার কথা। সেও কি আমাকে সবার মতো অবিশ্বাস করবে, নাকি আমাকে বিশ্বাস করে কাছে টেনে নেবে? ভাবতেই বুকের ভিতর মোচড় দিয়ে উঠলো, কান্না চলে আসলো। যাই হোক, আজকে রাতটা কোনো মতে এখানে পার করলাম। সকালে উঠে নাস্তা করে আন্টির থেকে বিদায় নিয়ে চলে আসলাম। আন্টিকে বলি নাই যে আমি অনেক দূরে চলে যাচ্ছি, তাহলে হয়তো আসতেই দিত না। কলেজে এসে প্রিন্সিপালের কাছ থেকে টিসি নিলাম। টিসি নেওয়ার সময় প্রিন্সিপাল অনেক কথা শোনালো, সেগুলো ওই দিন উত্তর না দিয়ে মুখ বুজে সহ্য করে নিলাম। প্রিন্সিপাল স্যারের রুম থেকে বেরিয়ে এসেই দেখি সামিয়া দাঁড়িয়ে আছে। সামিয়ার দিকে তাকাতেই দেখি সে শহীদ মিনারের মতো আমার দিকে তাকিয়ে আছে। আমি সামিয়ার সামনে গিয়ে ওর চোখের দিকে তাকিয়ে দেখি চোখের কোণায় পানি টলটল করতেছে। আমাকে কিছু বলতে না দিয়েই বলতে লাগলো, কি দোষ ছিল আমার? তুমি কেন আমাকে ঠকালে? আমি তোমাকে তো অনেক ভালোবাসতাম, ভালোবাসায় তো আমার কোনো কমতি ছিল না, তাহলে কেন আমাকে ঠকালে? তোমার যখন এতই দেহের প্রয়োজন, তাহলে আমাকে বলতে, আমি নিজেই তোমাকে সবকিছু দিয়ে দিতাম। এইটা বলতেছিল আর কান্না করতেছিল। আমি বললাম, সামিয়া আমার কথাটা শোনো। সামিয়া বলল, কি শুনবো? হ্যাঁ, তোমাকে আমার ঘৃণা হয়, শুধু ঘৃণা। তোমাকে ভালোবাসছি, এটাই আমার সব থেকে বড় ভুল ছিল। তোমাকে আমার জাস্ট সহ্য হয় না, চলে যাও আমার চোখের সামনে থেকে। এই কথা বলেই কান্না করতে করতে চলে যেতে চাইলে আমি ওর হাতটা ধরে থামিয়ে দেই এবং বলি। সো গাইজ, সম্পূর্ণ গল্প পাওয়ার জন্য এখন আর দেরি না করে আমার ইউটিউবে চলে যাও। চ্যানেলের নাম হচ্ছে ভিশনারি সাজিদ। তোমরা চাইলে টিকটকের বায়ো থেকেও যেতে পারো।